হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কিছু 2 নম্বর প্রশ্ন বলছি। এগুলি তোমরা রেডি করো। এখান থেকে 2 + 2 4 আসতে পারে বা 5-এর এবং 2 নম্বরের আসতে পারে। যেভাবে আসবে সেভাবে তোমরা উত্তর করবে। তাহলে প্রশ্নগুলি বলছি, একে একে শুনে নিয়ে উত্তরগুলি রেডি করে ফেলো। বাছাই প্রশ্ন। 1 নম্বর, স্কিনার বক্স কি বা আর টাইপ আচরণ কাকে বলে? এখানে 2টি প্রশ্ন দেওয়া হচ্ছে, উত্তর তোমরা শুনে নাও, শুনে এগুলোকে রেডি করে ফেলবে। প্রথমে স্কিনার বক্স। স্কিনার সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য নিজের তৈরি যন্ত্রপাতির ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন, যা স্কিনার বক্স নামে পরিচিত। প্যারাচেন্সকে লাগবে পরেরটার উত্তর। আর টাইপ আচরণে আর বলতে প্রতিক্রিয়াকে বোঝানো হয়েছে। এই ধরনের অনুবর্তনে কোনো প্রতিক্রিয়া বা আচরণ নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে সৃষ্টি হয় না। এটি সক্রিয় অনুবর্তন। পরের প্রশ্ন, স্কিনারের মতে আচরণ কত প্রকার ও কী কী? উত্তর, স্কিনারের মতে আচরণ সাধারণত 2 ধরনের, যথা 1 নাম্বার রেসপন্ডেন্ট আচরণ। এই আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি। লালা নিঃসরণের জন্য খাদ্য আর চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি। 2 নাম্বার অপারেন্ট আচরণ। এই আচরণে কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যেমন কোনো শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া। পরের প্রশ্ন, গেস্টাল্ট মতবাদ বা সমগ্রতাবাদ কাকে বলে? উত্তর, গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ হলো অবয়ব বা সামগ্রিক আকার, প্যাটার্ন, সংগঠন, সমগ্রতা ইত্যাদি। প্রাণী কিভাবে শেখে তা নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন শিখন তত্ত্বের উদ্ভাবন করেছেন। শিখনের যে তত্ত্বের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও শিখনে সমগ্রতা তত্ত্ব জানতে পারি তাকে বলা হয় গেস্টাল্ট মতবাদ। এই মতবাদের প্রবর্তক ছিলেন যথাক্রমে ম্যাক্স ওয়ারদাইমার, উলফ্যাগ কোহলার ও কুর্ট কক্কা। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কি? পাজল বক্স কি? এগুলি প্রত্যেকটা 2-এর মান কিন্তু। উত্তর, নিজের প্রচেষ্টায় ভুল প্রতিক্রিয়াগুলিকে বর্জন করে নির্ভুল প্রতিক্রিয়াগুলিকে গ্রহণ করার মাধ্যমে যে শিখন হয় তাকে থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন পদ্ধতি বলেছেন। এবার পাজল বক্স। থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের
বাক্স ব্যবহার করেছেন। এই বাক্সের নাম পাজল বাক্স। পরের প্রশ্ন, ফল লাভের সূত্রটি ব্যাখ্যা করো। এভাবে পয়েন্ট দিয়ে লিখবে ফল লাভের সূত্র। এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন স্থাপন হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে পরিতৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হবে, আর সেই সংযোগ স্থাপনের ফল প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হবে। আচরণবাদ বা মনোবিজ্ঞানে আচরণবাদ কি? উত্তর, আচরণবাদ হলো প্রাণীর আচরণের বৈজ্ঞানিক ও উদ্দেশ্যমূলক অধ্যয়নকে বর্ণনা করা। সাধারণত বিবর্তনের উপযোগিতার উপর বিশেষ জোর না দিয়ে পরীক্ষাগারের প্রেক্ষাপটে উদ্দীপকের পরিমাণগত প্রতিক্রিয়া বা প্রদর্শিত আচরণগত প্রতিক্রিয়াগুলিকে উল্লেখ করাই হলো আচরণবাদ। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কী? উত্তর, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যখন শিখন সম্পন্ন হয় আর এই সংযোগ বা বন্ধন সৃষ্টি হয় প্রচেষ্টা ও ভুল প্রক্রিয়ার মাধ্যমে। এক্ষেত্রে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে প্রাণীর ভুল প্রচেষ্টাগুলি হ্রাস পেতে থাকে এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে ফলপ্রাপ্তি ঘটে ও শিখন সম্ভব হয়। পরের প্রশ্ন, দরকারি একটি প্রশ্ন দেখো। থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কি কি? থর্নডাইকের অনুশীলনের সূত্রকে কয়টি ভাগে বা কয়টি অংশে বিভক্ত করা যায়? উত্তর, থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য 3টি সূত্র হলো 1 নম্বর প্রস্তুতির সূত্র, 2 নম্বর অনুশীলনের সূত্র এবং 3 নম্বর ফল লাভের সূত্র। থর্নডাইকের অনুশীলন সূত্রকে 2টি অংশে বিভক্ত করা যায়, যথা এ নাম্বার দিলে অভ্যাসের সূত্র এবং বি নাম্বার দিলে অনভ্যাসের সূত্র। শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি লেখো। উত্তর, মনোবিদ থর্নডাইক তার শিখনের সূত্রে বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সম্বন্ধ স্থাপন করতে হলে ব্যক্তির মানসিক প্রস্তুতির প্রয়োজন। এই প্রস্তুতি বলতে থর্নডাইক দৈহিক প্রস্তুতির কথা বলেননি। এস-আর বন্ধন তৈরিতে উত্তেজনা বাহিত হয় স্নায়ুর মাধ্যমে। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে থর্নডাইকের ফল লাভের সূত্রটি প্রয়োগ লেখো। উপযুক্ত ফল লাভ ছাড়া শিখন বাধাপ্রাপ্ত হয়। দেখা যায় যে তৃপ্তিদায়ক অনুভূতি শিক্ষার্থীদের শিক্ষার্জনে সহায়তা করে এবং তারা তুলনামূলকভাবে সহজে শিক্ষার্জন করতে সমর্থ হয়। সেই জন্য শ্রেণীকক্ষকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে পাঠ্যবস্তু, শিখন পদ্ধতি এবং পরিস্থিতি শিক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী আনন্দদায়ক হয়। পরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো, অথবা উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ কিসের মাধ্যমে দৃঢ় করা সম্ভব হয় বলে থর্নডাইক মনে করেন? উত্তর, ব্যবহারের সূত্রে এরকম পয়েন্ট লিখবে, লিখে তারপরে লিখবে। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রে বলা হয়েছে যখন সবকিছুই ঠিক থাকে তখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে। প্যারাচেন্সকে লিখবে, থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ দৃঢ় করা যায় অনুশীলনের মাধ্যমে। পরের প্রশ্ন, শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি লেখো, বা অব্যবহারের সূত্রটি একটি ব্যতিক্রমী উদাহরণ দাও। উত্তর, অব্যবহারের সূত্র। শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি হলো যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময় ধরে তৈরি করা হয় না তখন বন্ধনের শক্তি হ্রাস পায়। অব্যবহারের সূত্রের একটি ব্যতিক্রমী উদাহরণ হলো শিশুর বয়সের শেখা কোনো একটি ছড়া বৃদ্ধ বয়স পর্যন্ত মনে থাকে যদিও এর ব্যবহার হয় না। পরের প্রশ্ন,
অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে? এর দুটি শর্ত লেখো। উত্তর, অনুবর্তন শিখন কৌশলে যে সকল ক্রিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো অনুবর্তন। প্রাণীদের আচরণের প্রকৃতি অনুশীলন করাকে সাধারণত অনুবর্তন বলা হয়। অন্যভাবে বলা যায় যে প্রক্রিয়ায় মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন প্রক্রিয়া বলে। এটি মূলত দু প্রকারের, যথা 1 নম্বর প্রাচীন অনুবর্তন, 2 নম্বর সক্রিয় অনুবর্তন। এবার শর্তগুলি লিখতে হবে, শর্ত এরকম পয়েন্ট দিবে, ড্যাশ দিয়ে লিখবে। 1 নম্বর, যে উদ্দীপকের অনুবর্তন ঘটাতে হবে সেটিকে স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করতে হবে। একের নিচে লিখবে 2 নম্বর, অনাবর্তিত উদ্দীপক অপর উদ্দীপকের থেকে শক্তিশালী হবে। পরের প্রশ্ন, অপানুবর্তন কাকে বলে? এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন তোমাদের জন্য। অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলে। যেমন প্যাভলভের পরীক্ষাতে ঘণ্টাধ্বনি দেওয়ার পর কুকুরকে খাদ্য দেওয়া না হলে কিছুদিন পর তার লালার নিঃসরণ বন্ধ হয়ে যায়। এইভাবে অনুবর্তনের লোপ পাওয়াকে অপানুবর্তন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, অনুবর্তন প্রক্রিয়ার অপর নাম কি? প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? উত্তর, অনুবর্তন প্রক্রিয়ার অপর নাম হলো উদ্দীপক প্রতিস্থাপন প্রক্রিয়া। প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন রাশিয়ার বিজ্ঞানী আইভান প্যাভলভ। অনুবর্তনের 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অনুবর্তনের উল্লেখযোগ্য 4টি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, এই প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। একের নিচে লিখবে 2 নম্বর, এই প্রক্রিয়ায় প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করা হয়। 2 এর নিচে 3 নম্বর দিয়ে লিখবে, অনুবর্তনের সাধারণত 2টি বৈশিষ্ট্য থাকে, যথা এ নাম্বার দিলে প্রাচীন অনুবর্তন এবং বি নাম্বার দিলে সক্রিয় অনুবর্তন। 3 এর নিচে 4 নাম্বার দিয়ে লিখবে, এই পদ্ধতিতে প্রতিটি প্রাণীর কতগুলি বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকে। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। উত্তর, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রাণীর প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় তাকে সক্রিয় অনুবর্তন বলে। এই অনুবর্তন প্রক্রিয়ায় শক্তিদায়ক উদ্দীপকের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এই অনুবর্তনের প্রবক্তা হলেন বিখ্যাত মনোবিদ B.F. স্কিনার। এই অনুবর্তনের প্রক্রিয়ার টাইপ 2 প্রকৃতির বা R টাইপ অনুবর্তন প্রকৃতির শিখন। এবার পরে কয়েকটি প্রশ্ন বলছি, গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমি বলছি, তোমরা শুনে খাতায় লিখে নিয়ে রেডি করো। গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কি? গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি: কোনো কিছুর সংগঠিত রূপটি তার বিভিন্ন অংশ সমষ্টি থেকে আলাদা এবং অনেক বেশি অর্থবহ। গেস্টাল্টবাদী বা সমগ্রতা মতবাদের মতে শিখন প্রক্রিয়া হলো প্রত্যক্ষণের সঙ্গে সম্পর্কিত। এদের মতে প্রাণী যখন কোনো বিষয়ে বুঝতে চায় তখন ছোট ছোট বা একক হিসাবে না দেখে বিষয়বস্তুকে সামগ্রিক প্রত্যক্ষণ করে। এই ছিল গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি। এবার পরে আরেকটি প্রশ্ন, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন। গেস্টাল্ট তত্ত্বের শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। এটা 3ও থাকতে পারে, 5এও থাকতে পারে, 2 বা 5 দুটাতে থাকতে পারে। এবার আমি মিডিয়াম করে বলছি, তোমরা খাতায় লিখে রেডি করে ফেলো। গেস্টাল্টবাদের শিখনের শিক্ষাগত গুরুত্ব, খাতা মাঝখানে লিখবে শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে
এর ভূমিকাগুলি নিম্নরূপ। 1 নম্বর দিয়ে লিখবে, গেস্টালবাদীদের মতে শিখন সবচেয়ে কার্যকরী ও অর্থপূর্ণ হবে যখন শিক্ষার্থী সামান্যীকরণ এবং নীতি শিখবে, যে নীতি নতুন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। শিখন প্রত্যক্ষণের সঙ্গে যুক্ত বলে প্রত্যক্ষণের নীতিগুলি শিখনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2 নম্বর, শিশুর যখন সামগ্রিক বুদ্ধির উপর নির্ভরশীল তার জন্য পাঠ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে শিক্ষার্থীর কাছে উপস্থাপিত না করে সামগ্রিকভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীর সহজে তা আয়ত্ত করতে পারে। এর ফলে অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী হবে। 3 নম্বর দিয়ে লিখবে, যান্ত্রিক প্রচেষ্টা দ্বারা শিখন হয় না, শিখন হয় অন্তর্দৃষ্টির মাধ্যমে। তাই শিখনের লক্ষ্য সম্বন্ধে শিক্ষার্থীর সামগ্রিক ধারণা থাকা দরকার। এর ফলে শিখনের সুস্পষ্ট শিক্ষার্থীর ধারণা তৈরি হয়। 4 নম্বর, বুদ্ধি ছাড়া উচ্চ স্তরের শিখন সম্ভব নয়। আর বুদ্ধি হবে যখন অংশগুলির মধ্যে নানা সম্পর্কের সামগ্রিক রূপটি শিক্ষার্থীর প্রত্যক্ষ করার চেষ্টা করবে। 5 নম্বর, গেস্টালবাদীদের সমগ্রতার ভাবনা থেকে পাঠ্যক্রম তৈরি এবং পাঠদান পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে। 6 নম্বর, এই শিক্ষা প্রক্রিয়ার শিক্ষার্থীর বিচার শক্তি, কল্পনা শক্তি ও চিন্তা করার ক্ষমতাকে উন্নত করে। 7 নম্বর, গেস্টালবাদীদের শিখন তত্ত্ব শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতাকে বাতিল করতে সাহায্য করে। তোমাদের যদি 2 বা 3 নম্বর থাকে তাহলে 4টা পয়েন্ট লিখবে, 4টার থেকে সর্বোচ্চ 5টা, আর যদি 5 নম্বর থাকে তাহলে পুরোটাই লিখবে।